সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মেহজাবিন খানম, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম সন্ধি। সন্ধির মধ্যে পড়েছিলাম স্বরসন্ধিটা শুরু করেছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমরা প্রথম উম, চারটা নিয়ম শেষ করতে পেরেছিলাম, আরো কিছু নিয়ম বাকি আছে। আশা করি আমরা আজকে ইনশাল্লাহ স্বরসন্ধিটা শেষ করতে পারবো। যদি সময় পাই তাহলে আমরা ব্যঞ্জন সন্ধিটাও পড়বো। তো আমরা ক্লাসে যাওয়ার আগে বরাবরের মতো যেটা বলি, আবারও সেটাই বলছি। তোমরা যারা শুনছো আমাকে, যারা ক্লাস করছো লাইভ, তারা হচ্ছে তাদের হচ্ছে রোল নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিবে। কারণ জানোই যে রেগুলার ক্লাস করতে হবে, কারণ হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স যেটা সেটার উপরে মার্কস থাকে। তো আমি কিন্তু কিছু মার্কস অবশ্যই রাখবো অ্যাটেন্ডেন্সের উপরে। সো অ্যাটেন্ডেন্সটা খুবই জরুরি। যদিও এখন শেষ ক্লাস, গত ক্লাসে যেরকম বলেছিলাম তোমাদেরকে যে শেষ ক্লাস হলেও আশা করি যে তোমাদের ঘুম পাবে না। তো আশা করি আজকেও তোমাদেরকে ঘুমানোর সুযোগ দেওয়া হবে না। তো আমার সাথে থাকো, আশা করি ক্লাসটা ভালো লাগবে তোমাদের। ঠিক আছে? তো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে তোমরা। প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন গত ক্লাস শেষ হওয়ার পরেও হচ্ছে একজন প্রশ্ন করেছিল, আমি কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জানি না বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন আজকে আবার করবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসলে যে সন্ধি, গত ক্লাসে পড়েছিলাম আমরা সন্ধি পড়েছিলাম, সন্ধির প্রয়োজনীয়তা পড়েছিলাম, সন্ধির প্রকারভেদ পড়েছিলাম, স্বরসন্ধি পড়েছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। চারটা নিয়ম পড়েছিলাম। আশা করি আজকে এটা শেষ করতে পারবো। আর যদি সময় থাকে সেক্ষেত্রে আমরা ব্যঞ্জন সন্ধিটাও একটু পড়বো। গত ক্লাসে আমরা সন্ধি পড়েছিলাম, প্রয়োজনীয়তা, প্রকারভেদ, তারপর সংস্কৃত সন্ধি, এগুলো আমরা পড়েছিলাম, সব পড়েছিলাম। এই যে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, 4 নাম্বার নিয়ম পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আসো আমরা নিয়ম নাম্বার 5-এ যাই। এই দেখো 5 নাম্বার নিয়মে কি বলা আছে তোমাদের। 5 নাম্বার নিয়মটা বলা আছে তোমাদের বইয়ে, অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয়। অরের অ পূর্ব বর্ণে যুক্ত হয় এবং রেফ হয়ে পরের বর্ণে যুক্ত হয়। এখানে দেখিয়েছে অ আর রি মিলে অর হয়। উত্তম যোগ ঋণ উত্তম বর্ণ, তবে ঋত শব্দ পরে থাকলে অর স্থানে আর আর হয়। ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত। তো যাই হোক, এটা বইয়ের ভাষা। বইয়ে এইভাবে দেয়া, তোমাদেরকে বিশ্লেষণ করার পর মানে বিশ্লেষণটা কিভাবে হয়েছে সেটা দেখিয়েছে। এখানে বিশ্লেষণের নিয়মটা দেখানো হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে আসবে না। পরীক্ষার মধ্যে কখনোই তোমরা হয়তো দেখো নাই যে উত্তম যোগ ঋণ ইকুয়াল টু কি হয়, এরকম প্রশ্ন কখনো কিন্তু আমরা দেখি নাই। কিংবা ওই যে বন্যা যোগ ঋত কি হয়, এরকম কিন্তু কখনো দেখি নাই। প্রশ্নে আসলে কিন্তু বর্ণার্থই আসবে, প্রশ্ন আসলে কিন্তু উত্তম বর্ণই আসবে। তো এখানে মানে আমাদের বইয়ে যেটা হয় যে কিভাবে হয়েছে, কারণ আমরা প্রথম ক্লাসেই বলেছি যে ভাষা আগে এসেছে, তারপর ভাষাকে বিশ্লেষণ করার জন্য ব্যাকরণ এসেছে। তো ঠিক সেরকম এই যে এই শব্দটা এসেছে, তো এখন এটাকে বিশ্লেষণ করেছে ব্যাকরণ। কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে এইভাবে আসবে না। এটা ভাষাবিদদের জন্য এটা জরুরি, কিন্তু আমাদের আগে হচ্ছে শিখতে হবে। তো আমরা এখন আমার নিয়মে যাই। এখন তোমরা দেখো কোনটা তোমাদের ভালো লাগে, সেভাবেই তোমরা সেটাই অ্যাডপ্ট করবে, সমস্যা নেই। তো দেখো এই যে একটু আগে যে কথাটা বলেছি, মানে একটু আগে বইয়ের কথাটাই আমি আমার মতো করে লিখেছি। দেখো এখানে বলেছি ব্যবহৃত শব্দের মাঝে যদি অর থাকে, ব্যবহৃত শব্দের মাঝে যদি অর থাকে, শব্দের মাঝে যদি অর থাকে, সেক্ষেত্রে সেই অর থেকে ভেঙে হবে অ হবে অথবা আ হবে। অরটা ভেঙে আমরা অ নিব অথবা আ নিব, যোগ রি হবে। রি আর রি এর পরে বাকি অংশ যা থাকে তাই। অর্থাৎ আমরা অরটা ভেঙে অ আ যোগ রি এতটুকু নিব, অরের পরিবর্তে এতটুকু শব্দ হবে। অরের পরিবর্তে অ আ যোগ রি হবে, আর বাকি অংশটুকু যা থাকবে তাই আমরা লিখে দিব। তো দেখো যে উদাহরণ হিসেবে দেখিয়েছি দেবর্ষি। তো দেবর, বর, ব ও আর কিন্তু আছে,
দেবর, দেবর্ষি, তো অরটা কি আছে? অর কিন্তু আছে, খেয়াল করো, দেবর্ষি, দেবর, দেবর্ষি। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছো নাকি আবার নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে? কাইন্ডলি একটু কমেন্টসে জানাও যে আমাকে শুনতে পাচ্ছো কিনা। তোমরা যারা যারা জয়েন করেছো আমাকে শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও। আচ্ছা, শুনতে পাচ্ছো আমাকে? আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এই দেখো, দেবর্ষি, দেবর্ষি অর কি আছে? দেবর, অর কিন্তু আছে। তো আমরা কি বলেছি? অরটা ভেঙে হবে অ অথবা আ, অ নিব অথবা আ নিব, আর যোগ রি হবে। তো এখন দেখো, আমরা অ কখন নিব আর আ কখন নিব, এক্ষেত্রে কিন্তু মৌলিক শব্দটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আর কনফিউশন হবে না যে অ নিব নাকি আ নিব। তারপরে আমরা দেখছি একটা উদাহরণ, যে দেবর্ষি, দেবর, এখন অরটা ভাঙবো আমরা, যেহেতু দেটা নিলাম, এবার অর ভেঙে কি হবে? অ, অ হবে অথবা আ হবে। এখন আমি দেবের সাথে কি নিব? অ নিব নাকি আ নিব? দেব নিব নাকি দেবা নিব? তো বলো, দেব, দেব বলে শব্দ আছে কিন্তু দেবা বলে কিন্তু কোনো শব্দ নাই। দেখো, আমরা কি বলি? দেবদেবী বলি নাকি দেবাদেবী বলি? বলো, খুবই সহজ। দেবাদেবী কিন্তু আমরা কখনোই বলি না, আমরা বলি দেবদেবী। সো এখানে অবশ্যই দেব হবে, তাই না? শোনা যায়। ধন্যবাদ সাদমানকে রেসপন্স করার জন্য। হ্যাঁ, উর্মিও রেসপন্স করেছো। এগুলো কি সব মুখস্থ করতে হবে? আব্বাস আলী বলেছে এগুলো কি সব মুখস্থ করতে হবে? আচ্ছা, মুখস্থ করার জন্য কি আমি এই ফর্মুলা শিখাচ্ছি? ছোটবেলা থেকে তো আমরা মুখস্থ করেই আসছি, মুখস্থ করে আসছি বলেই কিন্তু এখনো আমরা মুখস্থ করেই যাচ্ছি। তো এখন যেন আমাদের মুখস্থটা না করতে হয়, সেজন্য কিন্তু ফর্মুলার মাধ্যমে তোমাদেরকে এই সন্ধিটা পড়াচ্ছি। তো আমিও ছোটবেলা মুখস্থ করেছি, এবং হচ্ছে বিশেষ পরীক্ষা দেওয়ার সময় মুখস্থ করতে গিয়ে মনে হলো যে আর কত মুখস্থ করবো, এবার কিভাবে মনে রাখা যায়। তো মনে রাখার জন্য এই ফর্মুলা গুলো আমি নিজেই বই থেকে ঘেটে তৈরি করেছি। তো আল্লাহর রহমতে আমি কিন্তু এখনো ভুলি নাই, এবং আমি কিন্তু আমার পার্সোনাল নোট তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, গত ক্লাসেও আমি শেয়ার করেছি এবং তোমরা বলেছো যে এই সিস্টেমই ভালো বইয়ের সিস্টেমের চেয়ে। আমি কিন্তু বইয়েরটাও রাখছি, বইয়েরটাও কিন্তু পড়াচ্ছি। বলছে এখন তোমাদের যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা গ্রহণ করবে, ঠিক আছে? এখন এইটা যে নিয়মটা, এটা যদি বুঝতে পারো, জাস্ট তুমি যদি ফর্মুলাটা মনে রাখো, ফর্মুলা মনে রাখতে হবে না, আমরা তো ছোটবেলা থেকে মুখস্থ করেই আসছি সন্ধি, তাই না? এখন তুমি যে উদাহরণটা জানো সেই উদাহরণটা একটু ভেঙে বোঝার চেষ্টা করো, যে এটা কিভাবে আসছে। যেমন দেবর্ষি আমরা ছোটবেলায় থেকে পড়ে আসছি, দেব ঋষি। এখন এটা কিভাবে আসলো? এটা 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 কোন নিয়মে হলো? জাস্ট একটা একটা নিয়ম দেখো, দেবর্ষি যদি তুমি বুঝতে পারো যে অরটা ভেঙে অ আ যোগ রি হয়েছে, তাহলে বাকি সবগুলোই তুমি নিজে নিজে করতে পারবে। সপ্তর্ষি, রাজর্ষি, উত্তমর্ণ, অধমর্ণ, এগুলো সবই নিজে নিজে করতে পারবে। তো মুখস্থ করার কিন্তু কিছু নাই, ঠিক আছে? দেখো, তুমি নিজেই করতে পারবে। এই যে, আচ্ছা, বুঝতে সমস্যা হলে কিন্তু কমেন্টস অবশ্যই জানাবে বুঝতে সমস্যা হলে। আচ্ছা, নেট প্রবলেম, আশরিফা বলছো নেট প্রবলেম। ঠিক আছে, আমরা দেবর্ষিটা পড়েছি, এবার দেখি সপ্তর্ষি। তো এখন আবার সপ্তর্ষি, সপ্তর, অর, অর আছে কি নাই? সপ্তর, তো অ, র কিন্তু আছে। দেখো, সপ্তর মানে হচ্ছে এখানে কিন্তু হসন্ত নাই, মানে হচ্ছে এখানে কিন্তু অ আছে, অ এর কিন্তু কোনো কারণ নাই। তো সপ্তর, সপ্তর্ষি মানে এখানে কিন্তু অর আছে। তো দেখো, সূত্রের অ অথবা আ। তো এখন সপ্ত নিব নাকি সপ্তা নিব? সপ্তা বলে তো কোনো শব্দ নাই, অবশ্যই সপ্তই নিব। আর এই যে সূত্রের রি এবং সি, লাস্টে কি আছে? সি, সপ্তর্ষি। তো বাকি অংশ লিখে দিলাম। তো সেরকম রাজর্ষি, উত্তমর্ণ, অধমর্ণ, তো এগুলো আন্দাজেও কিন্তু অনেক সময় হয়ে যায়। কিন্তু দেখো, পরীক্ষায় যখন প্রশ্ন আসে উত্তমর্ণ, তখন কি করি অনেক স্টুডেন্টরাই কি করে, লিখে দেয় কিন্তু উত্তম যোগ অর্ণ, অধমর্ণকে লিখে দেয় অধম যোগ অর্ণ, এরকম অনেকেই করে। কিন্তু আসলে কিন্তু এটা হবে না। উত্তমর্ণ, দেখো তো, উত্তমর্ণ, অর কি আছে? আমরা এখন উত্তমর্ণ, উত্তমর্ণের অর কিন্তু আছে,
তাই না? উক্তবর্ণ অ অর আছে। তো এখন এটা ভেঙে আমরা কি করব, এই যে অরটা ভেঙে অ অথবা আ লিখবো। এখন উত্তম অ যদি নেই তাহলে উত্তম, আর আমি যদি আ নেই তাহলে হবে উত্তমা। এখন তোমরা তো উত্তম বলি আমরা, তাই না? উত্তমা তো কখনো বলি না, উত্তমা বলে কোনো শব্দ নাই। তো আমরা কি নিব? উত্তম, উত্তম যোগ ঋণ, এই সূত্রের ঋ আর লাস্টে কি থাকে? উত্তমর্ণ। এই দেখো মূর্ধন্য, ঠিক এখানে মূর্ধন্যটা চলে আসছে। ঠিক একই রকম এখন আমরা মনে করতে পারি যে উত্তম কি কখনো ঋণ নেয়? না, উত্তম ঋণ নেয় না, উত্তম ঋণ দেয়। উত্তমর্ণ মানে হচ্ছে যে ঋণ দেয়, আর অধমর্ণ মানে হচ্ছে যে ঋণ নেয়। ঠিক আছে? তো ঠিক সেরকম অধমর্ণ, অধমর্ণ এখানেও কিন্তু খেয়াল করো, এখানেও কিন্তু অর আছে, অধমর্ণ। তো ঠিক একই রকম আমরা অরটা ভেঙে অ অথবা আ লিখবো, আর রি লিখবো, আর বাকি যতটুকু আছে অধমর ন। তো অধমর, তো এখানে কিন্তু অরটা বাদে থাকে কিন্তু শুধুমাত্র মূর্ধন্য, তাই রি এর সাথে আমরা মূর্ধন্য যোগ করেছি। আর অধম, অধম এই যে সূত্রের অ আর আ, অধম, অধমা তো লিখবো না, কারণ অধমা বলে তো কোনো শব্দ নাই। তো সেটাই এখন সূত্রের অধম। তো এটাই আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে লিখো। আচ্ছা, বুঝতে পারছো কিনা সেটারও ব্যবস্থা রেখেছি আমরা, বরাবরের মতো কুইজ রেখেছি। আচ্ছা, তো এখন দেখো এটা অর গেল, তারপরে আসি আর। এখন শব্দের মাঝে যদি আর থাকে সেক্ষেত্রে আমরা কি করব? শব্দের মাঝে যদি আর থাকে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো শব্দের মাঝে যদি আর থাকে তাহলে আরটা ভেঙে আমরা লিখবো অ অথবা আ, আগেরটার মতোই অ অথবা আ। আর থাকলেও আগেরটার মতোই অ আ, আর রি যোগ ত। এক্ষেত্রে এই নিয়মটা আমরা ফলো করব। এই দেখো শীতার্থ, শীতার্থ দেখো তো উচ্চারণ, উচ্চারণ হচ্ছে কিনা? শীতার্থ, সীতার, আর আর কিন্তু আসছে সীতার, শীতার্থ, সীতারে কিন্তু আর আসছে। তো আমরা বরাবরের মতো এখন ভাঙবো, অ লিখবো নাকি আ লিখবো, শীতের সাথে অ লিখবো নাকি আ লিখবো। এখন আমরা কিন্তু শীত অই লিখবো, কারণ সীতা কিন্তু বলি না। তালব্য ত আকার সীতা কিন্তু আমরা কখনো বলি না, ভুল করেও কিন্তু আমরা কখনো বলি না যে শীতাকাল, এটা কিন্তু শীতকাল। সো ওখান থেকে আমরা যদি মৌলিক শব্দটা একটু খেয়াল করি তাহলেই কিন্তু আমাদের এইখান ফর্মুলার অ বা আ নিতে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা যেহেতু শীতকাল বলি, তো শব্দটা শীত, ঠিক আছে, তাই আমরা অ নিব, শীত। আর হচ্ছে সূত্রের ঋত, শীতার্থকে ভেঙে আমরা পেলাম শীত যোগ ঋত। অনেকেই যারা মানে না বুঝে মুখস্থ করে তারা কি করে, শীতার্থর সন্ধি বিচ্ছেদ করে কি শীত যোগ আর্ত, এটা করে। তো আমরা যদি নিয়মটা কিভাবে হলো এটা যদি আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। তো এইটা যদি একটু বুঝি, সন্ধিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তোমাদের প্রথম পর্ব বা ফার্স্ট সেমিস্টারে একটা চ্যাপ্টার আছে সেজন্য পড়ছো ব্যাপারটা কিন্তু তা না, এটা কিন্তু তোমাদের চাকরির পরীক্ষায়ও লাগবে। এবং যদি তোমরা এই নিয়মটা বুঝতে পারো তখন কিন্তু আমার কথা মনে হবে, এটা আমি বিশ্বাস করি, যদি একজনও যদি বুঝে থাকো। তো আসলে তোমাদের জন্য কুইজ রেখেছি। এই যে ভয়ার্থ, ভয়ার্থ কোন নিয়মটাতে যায়? দেখো ভয়ার্থ কোন নিয়মটাতে যায়? ভয়ার্থ, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, এগুলো যে আগে কমেন্টস করবে। আচ্ছা, গত ক্লাসে আমি একটু র্যান্ডমলি কমেন্টস করেছিলাম, দুই একজন মনে হয় কষ্টও পেয়েছো যে স্যার আমি আগে বললাম, আমার নাম কেন আগে বললেন না। আচ্ছা, আজকে আমি যে আগে করবে তারটাই আগে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো তোমরা এই বিচ্ছেদ গুলো আমাকে করে দেখাও। ভয়ার্থ, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, এই দেখো আর্ত, সব ভয়ার্থ, এখানে আর আছে কি নাই? আর আছে, দেখো কোন নিয়মটাতে যাবে, কোন নিয়মটাতে যাবে? ভয়ার্থ, ক্ষুধার্থ কিংবা তৃষ্ণার্থ? দু একজন জানাও, যারা যারা বুঝতে পেরেছো একটু জানাও, একটু কমেন্টসে লিখো। আচ্ছা, যারা যারা বুঝতে পেরেছো লিখো, আমরা পরের নিয়মে যাই। কমেন্ট করতে থাকো, আমরা পরের নিয়মটাতে যাই। নেটে কি প্রবলেম হচ্ছে?
নেটে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ভয় যোগ ঋত। ধন্যবাদ। জুবাইর লিখেছো ভয় যোগ ঋত। হ্যাঁ, জুবাইর লিখেছো শীত যোগ ঋত। আচ্ছা, জামিল বলতেছো কঠিন লাগতেছে। জামিলেরই শুধু কঠিন লাগতেছে, আর কারোরই দেখি বুঝতে অসুবিধা হচ্ছে না। জামিলের কোথায় সমস্যা হচ্ছে কাইন্ডলি একটু বলো। এই যে শব্দের মাঝে যদি অর থাকে অথবা রি, আর শব্দের মাঝে যদি আর থাকে সেটা ভেঙে আমরা অ আ যোগ রি তো লিখবো। ঠিক আছে, এখন দেখো এই দেবর্ষি অর আছে কি নাই, দেবর অর আছে। তো আমরা সেই সূত্র অনুযায়ী আমরা ভাঙবো। দেবরটাকে ভেঙে আমরা লিখেছি দেব যোগ ঋষি, যেহেতু আমরা অ নিয়েছি, কারণ আ কেন নেই নাই, কারণ দেবা বলে কোনো শব্দ নাই সেজন্য। ঠিক সেরকম এখানে শীতার্থ, শীতার্থের আর ভেঙে আমরা লিখবো অ অথবা আ যোগ ঋত। এই দেখো শীতার্থ, আমরা শীত অ নিয়েছি, আ নেই নাই, কারণ সীতা বলে কোনো শব্দ নাই। আর যদি তোমরা বইয়ের নিয়মটা দেখো, বইয়ের নিয়মটাও তোমরা ফলো করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। আচ্ছা, আমরা পরের নিয়মটাতে আসি। যে শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম কি ঢাকা এটিআই এর স্টুডেন্ট? শফিকুল ইসলামের এটা দেখতে হবে সে ঢাকা এটিআই স্টুডেন্ট কিনা। আচ্ছা, এবার পরের নিয়মটাতে আসি। দেখো, অকার কিংবা আকারের পর উকার কিংবা ওকার থাকলে উভয় মিলে ওকার হবে। ওকার পূর্ববর্ণে যুক্ত হবে, এটা তোমাদের বইয়ের মধ্যে এভাবে দেয়া আছে। ঠিক আছে, বইয়ের মধ্যে দেখো উদাহরণ দেখো, অ যোগ উ ইকুয়াল টু ও, বন যোগ ঔষধি বনৌষধি, অ যোগ ও উত্তম যোগ ঔষধ উত্তম ঔষধ। আমার মনে হয় এই বইয়ের নিয়ম দেখলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। তো এই দেখো আমি এটাকে ভেঙে লিখেছি। নিয়ম নাম্বার 6। এ দেখো শব্দের মাঝে যদি ওকার থাকে তাহলে আমরা সেটা ভেঙে লিখবো অ অথবা আ যোগ উ অথবা ও, মানে সন্ধির বিচ্ছেদ যদি আমরা করি তাহলে কিন্তু দুইটা দুইটা মানে ধ্বনি পাশাপাশি থাকবে। এটা হচ্ছে ধ্বনির সাথে ধ্বনি বা বর্ণের সাথে বর্ণের মিলন, মানে আমরা যেটাকে ভাঙবো পাশাপাশি দুইটা ধ্বনি বা বর্ণ থাকবে। তো দেখো শব্দের মাঝে যদি ঔকার থাকে, বনৌষধ, শব্দের মাঝে যদি ঔকার থাকে তাহলে আমরা সেই ঔকারটাকে ভেঙে লিখবো অ অথবা আ যোগ পরের শব্দে আমরা লিখবো বা পরের বর্ণে আমরা লিখবো উ অথবা ও। ঠিক আছে, এখন দেখো বনৌষধ, বন, এখন দেখো ওকার আছে কি নাই, বনৌষধ ওকার কিন্তু আছে। তো আমরা এই এতটুকু নিয়ে কাজ করব প্রথমে। ঠিক আছে, ওকার, ওকারটা আমরা ভেঙে কি করব, অ অথবা আ লিখবো। তো ওকার বাদ দাও, ওকার বাদ দিলে কি থাকে, বন থাকে, তাই তো। ওকারটা বাদ দিয়ে আমরা কি লিখবো, অ অথবা আ। তো এখন প্রথমে থাকে বন, এখন আমরা এটার সাথে অ নিব নাকি আ নিব, এখন আমরা বন নিব, কারণ বনা বলে শব্দ নাই। তো এখন পরের শব্দে আসি। পরের টুকুতে দেখো আমরা ওকারকে কিন্তু ভেঙে ফেলেছি, ওকার ভেঙে কিন্তু আমরা অ লিখেছি, অথবা আ লিখেছি। আর পরের টুকুতে কি আছে, পরের টুকুতে আমরা নিব উ অথবা ও। এখন আমরা উ নিব নাকি ও নিব, কখন উ নিব বা কখন ও নিব সেটা আমরা বলছি। তো মনে করো আমরা ওটাই নিলাম, এখানে ওটা নিলাম। তো ও নেওয়ার পরে বাকি অংশটুকু থাকে কি, এতটুকু মূর্ধন্য ষ এবং ধ। ঠিক আছে, তো এখানে আশা করি বুঝতে তো কষ্ট হওয়ার কথা না, কারণ দেখো আমরা কিন্তু ওকারটাকে ভাঙছি, যে এতটুকু ভাঙছি দেখাচ্ছি, কিন্তু জাস্ট এতটুকু বন। তো এটা ভেঙে আমরা প্রথমে অ অথবা আ লিখবো। ওই যে বন নিয়েছি আমরা, অ নিয়েছি, অ এর কিন্তু কোনো কার নাই আমরা জানি। ঠিক আছে, অ এর কিন্তু কার নাই, এখানে কিন্তু বন থাকলেও এটার সাথে কিন্তু অ আছে। আর যদি আমরা আ নিতাম তাহলে হতো বনা, যেহেতু বনা বলে কোনো শব্দ নাই, বন বলে শব্দ আছে, তাই আমরা বন নিলাম। আর পরের অংশটুকুতে আমরা এই দেখো এতটুকু কিন্তু শেষ, আমাদের এতটুকুর কাজ শেষ, ওকার ভেঙে যেহেতু লিখছি। আর পরের টুকুতে আছে কি উ অথবা ও। তো আমরা ও কেন নিলাম বলছি, কেন আমরা উ নিলাম না, এটার বিশ্লেষণে পরে আসছি। এখানে উ বা ও থেকে এখানে প্রথমে ও নিলাম, আর পরের শব্দের পরে যতটুকু আছে শোধ। ঠিক আছে, আর উ এবং ও কখন নিব সেটার ব্যাখ্যা বলছি, সাথে থাকো। আর এই যে বনৌষধি পরেরটাতে কি করলাম, পরেরটাতেও একই, এই যে ওটাকে ভেঙে আমরা লিখলাম কি, ওটা ভাঙলে কি থাকে, ওটাকে বাদ দাও,
যেহেতু আমরা ওটাকে ভেঙে আমরা এতটুকু করছি, ওটাকে ভাঙলে থাকে কি বন। এখন বনের সাথে অ নিব নাকি আ নিব? ঠিক আছে, বনের সাথে অ নিব বা নাকি আ নিব? ওটাকে ভাঙলে যে বনটা থাকে এখানে কিন্তু হসন্ত আছে। এখন যখনই আমরা অটা নিলাম তখনই কিন্তু আর সাথে হসন্ত নাই, এখানে কিন্তু অ অকারটা আছে আর অকারের কোনো মাত্রা নেই, তাই মানে এটার চেহারাটা এইরকম এসেছে বন। ঠিক আছে, যদি এখানে অকারটা না থাকতো তাহলে কিন্তু বনের নিচে হসন্ত থাকতো। ঠিক আছে, যেহেতু এখানে অকারটা আছে সেই জন্য এটার সাথে হসন্ত নেই, তাই আমরা এখান থেকে এই যে বনৌষধি, আমরা ওটা বাদ দিয়ে নিলাম কি অ, অটা নিলাম বন। আর পরে বাকিটুকু কি আছে সধি, সধিটা। আর এই যে হচ্ছে দেখো উ, উ নাকি ও, আমরা কিন্তু এখানে উ নিয়েছি, এখানে কিন্তু আমরা উ নিয়েছি, তো উ নেওয়ার পর বাকি অংশটুকু লিখে দিয়েছি, শেষ। এটা হচ্ছে সূত্র। তো এখন আসি প্রশ্নে, যে কখন আমরা উ নিব আর কখন আমরা ও নিব। এখানে কেন ঔষধ লিখলাম, কেন ঔষধ লিখলাম না? আর এখানে কেন আমরা ঔষধি লিখলাম, কেন ঔষধি লিখলাম না? তো দেখো এখানে ব্যাখ্যা আছে, এখানে যেটা সেটা হচ্ছে যদি শব্দের শেষে কার থাকে, যদি শব্দের শেষে যদি কোনো কার থাকে তাহলে বিশ্লেষণ করার সময় উ হবে, আর যদি কোনো কার না থাকে সেই ক্ষেত্রে ও হবে। তো দেখো শব্দের শেষে কার কি আছে, দেখো শব্দের শেষে কি কার আছে, বনৌষধ, কোনো কার কি আছে, কোনো কার নাই, সেই জন্য কি ও হবে। এই যে শব্দের শেষে যদি কার থাকে বিশ্লেষণ করার সময় উ হবে, আর না থাকলে কার যদি না থাকে সেক্ষেত্রে ও হবে। কার কি, কার তো আমরা সবাই জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। তো এই যে দেখো বনৌষধ, এখানে কি কোনো ধরনের কার আছে, কোনো ধরনের কার নাই, বনৌষধ। এটার মধ্যে ধয়ের মধ্যে কি কোনো কার আছে, আকার রসিকার দীঘিকার রসুকার, কোনো ধরনের কার আছে, কোনো ধরনের কার নাই। অর্থাৎ এখানে কোনো কার নাই তাই আমরা ও নিয়েছি। ঠিক আছে, কোনো কার নাই তাই আমরা ও নিয়েছি, যে কার না থাকলে ও হবে। আর যদি কার থাকে সেক্ষেত্রে উ হবে। দেখো বনৌষধি, কার কি আছে, যে রসিকার কিন্তু আছে। ঠিক আছে, খেয়াল করো এখানে কিন্তু রসিকার আছে, এই জন্যই সেজন্য উ হয়েছে। বোঝা গেল যে কখন আমরা উ নিব আর কখন আমরা ও নিব। মোট কথা কার থাকলে আমরা উ নিব, আর যদি কার না থাকে, শব্দের শেষে যদি কার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ও নিব। আমরা কিন্তু ম্যাথের ফর্মুলার মতো বাংলা পড়ছি। ঠিক আছে, এখন যাদের মুখস্থ করার মানে মুখস্থ করার অভ্যাস তাদের কাছে ভালো নাও লাগতে পারে, বা যারা হচ্ছে মুখস্থ করে ফেলেছো তাদের কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে। এখন যারা মানে যারা ব্যাপারটা বুঝছো, বোঝার চেষ্টা করছো, আশা করি কখনোই এগুলো ভুলবে না। চাকরির পরীক্ষার সময়ও এগুলো মনে থাকবে আশা করি, যদি একটু তোমরা একটু রিভিউ করে যাও। তো তোমরা যদি এগুলো নোট রাখো আমার মনে হয় খুব ভালো হবে, যদি খাতা কলমে লিখে রাখো তাহলে কিন্তু খুব ভালো হয় তোমাদের জন্য, এখন না বুঝলেও কিন্তু পরে বুঝতে পারবে। তো আসো এখন তোমরা এই ব্যাপারগুলো বুঝেছো কিনা আমরা একটা কুইজের মাধ্যমে জানার চেষ্টা করি। এখানে আছে মহৌষধ এবং জলৌকা। ঠিক আছে, এখন মহৌষধ এবং জলৌকা এই দুইটা আমাকে তোমরা সন্ধি বিচ্ছেদ করে দেখাও। আশা করি তোমরা বইয়ের সাপোর্ট নিবে না, নিজে নিজে বোঝার চেষ্টা করবে। মহৌষধ এবং জলৌকা, এই দেখো নিয়মগুলা বোঝার চেষ্টা করো। মহৌষধ এবং জলৌকা, ওকার ভেঙে অ অথবা আ হবে এবং পরের শব্দে উ অথবা ও হবে। ও তখনই হবে যখন তোমার ও, ওটা তখনই হবে যখন কার থাকবে না, আর উটা তখনই হবে যখন কার থাকবে শব্দের শেষে। তো যারা যারা বুঝতে পেরেছো কাইন্ডলি একটু কমেন্ট করে দেখাও। মহৌষধ, আচ্ছা মহৌষধ কি হবে, দেখো মহৌষধ কোনটার মধ্যে যাচ্ছে, মহৌষধ এই বনৌষধের নিয়মে হবে। মহৌষধ হবে মহা, মহ বলে কিন্তু কোনো শব্দ নাই। ঠিক আছে, মহৌষধ কিন্তু হবে মহা যোগ ঔষধ। ঠিক আছে, মহৌষধ, মহৌষধ হবে মহা যোগ ঔষধ, মহৌষধ। কেন আমরা অ নিব, কারণ কেন আমরা আ নিব, কারণ মহা বলে শব্দ আছে। অ কেন নিচ্ছি না, অ যদি না নেই তাহলে আমাকে নিতে হবে মহ, আর মহ বলে কিন্তু কোনো শব্দ নাই, সেজন্য আমরা নিব মহা, এই আটা নিব। আর পরে কেন আমরা মহৌষধ, কেন আমরা ঔষধ নিব, কেন আমরা ওটা নিব, কেন আমরা উ নিব না, ঔষধ আমরা ওটা আমরা এই জন্য নিব কারণ হচ্ছে মহৌষধের মধ্যে কোনো ধরনের কোনো ধরনের কার চিহ্ন নাই, যেহেতু মহৌষধে
কোনো কার চিহ্ন নাই, সেজন্য আমরা লিখবো ঔষধ। মহা যোগ ঔষধ হবে মহৌষধ। আচ্ছা, প্রশ্নটা কে করলে? প্রশ্ন উত্তর করলে কাউসার হামিদ, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, কাউসার হামিদকে ধন্যবাদ প্রশ্ন করেছো বলে। সেকেন্ডটাও নেয়ার কারণ, আচ্ছা জামিল, জামিল কি প্রশ্ন করলে বুঝতে পারিনি। সেকেন্ডটাও নেয়ার কারণ, হ্যাঁ সেকেন্ডটা নেওয়ার কারণ, হ্যাঁ আমি আমি ব্যাখ্যা করেছি ওটা কেন নিয়েছি। ওটা তখনই নিব যখন হচ্ছে কার চিহ্ন থাকবে না। শব্দের শেষে যদি কার চিহ্ন না থাকে তখনই ও নিব। এই দেখো বনৌষধের মধ্যে শেষে কিন্তু কার চিহ্ন নাই, ধয়ের সাথে কোনো কার আছে? অ আ, আকার রসিকার দিঘিকার নাই, তাই কিন্তু আমরা ও নিয়েছি। আর বনৌষধিতে আমরা উ নিয়েছি কারণ কার চিহ্ন আছে, ধয়ের সাথে কিন্তু রসিকার আছে। হ্যাঁ, ইয়ে আমাকে কাউসার হামিদ আমাকে প্রশ্ন করেছো যে মহৌষধ কি হবে। মহৌষধ হবে মহা যোগ ঔষধ, এই সূত্র অনুসারে মহা যোগ ঔষধ। ঠিক আছে, এবার আমাকে তোমরা এইটা একটু ভেঙে দেখাও। হ্যাঁ আচ্ছা, মহৌষধ, মহৌষধ আমি কুইজ দিয়েছি আর এটাই আমাকে তোমরা প্রশ্ন করলে। আচ্ছা, আমি কুইজের উত্তর দিয়ে দিয়েছি আমি নিজেই। আচ্ছা, তাহলে জলৌকা, আমাকে ধন্যবাদ জানাতে হবে তোমাদের, যেহেতু আমাকে প্রশ্ন করলে, তোমরা কুইজের প্রশ্ন আমাকেই করলে, আমি উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাকে তোমরা জলৌকাটা দেখাও, জলৌকা কি হবে? জলৌকা কি হবে একটু আমাকে একজন দেখাও। জলৌকা মহাযোগ ঔষধ, মহাযোগ ঔষধ হবে। ঠিক আছে, মহাযোগ ঔষধ। ফারজানা শিমু, হ্যাঁ আয়েশা ঠিক উত্তর দিয়েছো, মহাযোগ ঔষধ। থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ সাদিও সঠিক উত্তর দিয়েছো, বন যুগ ওষুধি। বন যুগ ওষুধি হবে না। কোনটা কোনটা করছো? বন যুগ ওষুধি, বনৌষধি করছো? হ্যাঁ হ্যাঁ, বনৌষধি ঠিক আছে। মহাযোগ ঔষধ, হ্যাঁ ঠিক আছে। আফরোজা, জল যোগ ওকা, হ্যাঁ জল যোগ ওকা। সৌরভ কুমার মল্লিক, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। জল যোগ উকা হবে, জল যোগ উকা হবে না। জলৌকা, দেখো খেয়াল করো, জলৌকা লাস্টে কিন্তু কার চিহ্ন আছে, এই যে দেখো কয়ের সাথে কিন্তু আকার আছে। কয়ের সাথে যেহেতু আকার আছে তাহলে, হ্যাঁ কয়ের সাথে আকার আছে, তার মানে হচ্ছে জল যোগ ওকা। হ্যাঁ সৌরভ কুমার মল্লিক, ধন্যবাদ তোমাকে। সৌরভ কুমার মল্লিক সঠিক লিখেছো। জলা যোগ ওকা হবে না, জল যোগ ওকা হবে। সেজন্য বলছে একটা ঝামেলা আছে তোমার, জল যোগ ওকা। কারণ খেয়াল করো সৌরভ, জলা বলে কিন্তু কোনো শব্দ নাই, আমরা কি বলি? আমরা জল বলি। ঠিক আছে, আমরা বলি কি যে আমাকে জল দাও, আমরা কি কখনো বলি যে আমাকে জলা দাও? জলা তো বলি না, জল বলি। জল যোগ উকা হবে, জল যোগ উকা হবে সৌরভ। আর হচ্ছে সৌরভশীল, আচ্ছা এই জলা যোগ উকা যে লিখেছিল সৌরভ কুমার মল্লিক, আচ্ছা এটা টাইপিং মিস্টেকও হতে পারে, কিন্তু এগুলো খেয়াল রাখবে। আর সৌরভশীল জল যোগ উকা, হ্যাঁ ঠিক বলেছো, ধন্যবাদ সৌরভশীলকে, ধন্যবাদ। আচ্ছা, মহা, আয়েশা আক্তার উর্মি, ভয়ের জায়গায় গ চলে এসেছে, মহাযোগ ওষুধি। ঠিক আছে, ধন্যবাদ তোমরা, তোমাদেরকে বুঝতে পারছো, আমার সাথেই আছো তোমরা, বুঝতে পারছো, ধন্যবাদ তোমাদেরকে। জলযোগ পোকা, হ্যাঁ সাদি হোসেন ফাহিম, ধন্যবাদ। সৌমিত্র, সৌমিত্র লিখেছো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জুবাই লিখেছো জলযোগ পোকা, হ্যাঁ ধন্যবাদ জুবাইকে। সিয়াম, সিয়ামও ঠিক আছো। সহজ, সহজেরটাও ঠিক আছে। ফারহিনাটাও ঠিক আছে, সিয়ামেরটাও ঠিক আছে, আশরিফাটাও ঠিক আছে, আলিম উদ্দিনেরটাও ঠিক আছে, কাউসার হামিদ, হ্যাঁ ঠিক আছে। শামসুন নাহার, মেফতাহুল, মহাযোগ ঔষধ, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আসি আমরা তাহলে পরের নিয়মে। আমরা পরের নিয়মটাতে আসি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দেখো তোমাদের বইয়ে যেটা আছে, ইকার কিংবা ইকারের পর ই অথবা দীর্ঘ ই ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা দীর্ঘ ই স্থানে অন্তস্থ অন্তস্থ জ হয়। জ জফলা রূপে পূর্ববর্ণে এবং পরের স্বরবর্ণে জফলার সাথে যুক্ত হয়। আচ্ছা, আমার কাছে এই মানে লাইনটাই পুরো কঠিন লাগে। আচ্ছা, আমি আমি আমার নিয়মটা দেখাই তোমাদেরকে। এই দেখো, শব্দের মাঝে যদি অন্তঃস্থ জ অথবা জফলা থাকে, জ অথবা জফলা থাকে, সেই ক্ষেত্রে জ বা জফলার
পরিবর্তে আমরা দিব রসিকার, ঠিক আছে। জ বা জফলার পরিবর্তে হবে রসিকার। আমরা একটা উদাহরণ দেখি, যে পর্যন্ত, দেখো জফলা আছে কি নাই, দেখো জফলা আছে, তো আমরা জফলা বাদ দিয়ে লিখবো কি রসিকার হবে। তাহলে এই রেফটার মানে কি, রেফ মানে কিন্তু র, ঠিক আছে, রেফের মানে কিন্তু র, র, রেফের মানে হচ্ছে র, সেই জন্য আমরা র লিখবো। দেখো প এর পরে কিন্তু অথচ জ আসে না, প এর পরে কিন্তু রেফটা আসছে, রেফের পরে কিন্তু অথচ জটা আসছে। তাই আমরা আর আছে কি পর্যন্ত, পর্যন্ত, জ এর সাথে কিন্তু অ আছে, তাই আমরা কি করবো এখানে পর্যন্ত। তো আমরা এই জটা কেটে আমরা দিলাম রসিকার, ঠিক আছে। দেখো সূত্রের রসিকার কিন্তু, তো আমরা পর্যন্ত, আমরা কিন্তু এই পর্যন্ত এটাকে ভাঙছি, এই পর্যন্ত ভাঙছি। তো এই আমরা প এর মতো পটা লিখলাম, আর অন্তত জটার বদলে আমরা কি লিখলাম রসিকার, ঠিক আছে, এটার বদলে লিখলাম রসিকার। আর এই যে রেফের পরিবর্তে আমরা লিখলাম কি বয়শূন্য র বা বয়শূন্য র, বয় বিন্দু র, ঠিক আছে, এটা কিন্তু সঠিক উচ্চারণ বয় বিন্দু র, কারণ এটা কিন্তু বিন্দু, এটা কিন্তু শূন্য না। তো যাই হোক, তো আমরা এই যে লিখলাম পরি, আর হচ্ছে অন্ত। তো এখন ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা খেয়াল করো, অন্তঃ জ বা জফলার পরিবর্তে রসিকার হবে, এটা আমরা মনে রাখবো। আর এখানে পর্যন্ত, এখানে রেফ আছে, রেফ হচ্ছে, রেফের জন্য আমরা বয় বিন্দু র লিখলাম, এই প এর জায়গায় প লিখলাম। আর এই যে তোমার জয়ের পরিবর্তে রসিকার লিখলাম, আর এই রেফের পরিবর্তে, রেফের জন্য লিখলাম কি বয় বিন্দু র, আর থাকে কি পর্যন্ত, অন্ত, আর বাকি যা আছে তাই অন্ত। আর এই যে দেখো ব্যর্থ, ব্যর্থ, দেখো জফল আছে কি নাই, এটা কিন্তু আমরা না বুঝে মুখস্থ করি, কিন্তু একটু বুঝে বুঝে পড়ি, তাহলে কিন্তু ভালো লাগবে পড়তে, মানে ভালো লাগবে। দেখো ব্যর্থ, বয়ের সাথে কিন্তু জফলা আছে, তো এই জফলার পরিবর্তে আমরা লিখলাম কি রসিকার, ঠিক আছে। এই জফলার পরিবর্তে, এই দেখো জফলার পরিবর্তে হবে কি রসিকার। তো এই জফলার পরিবর্তে আমরা লিখলাম রসিকার, আর বয়ের মতোই আছে। আর ব্যর্থ, অর্থ, দেখো আসে কিন্তু অর্থ, ব্যর্থ, ব্যর্থ, এটা কিন্তু ও আছে, তাই আমরা এই বাকি অংশটুকু লিখলাম ব্যর্থ। বোঝা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। আর হচ্ছে প্রত্যাশা, এই দেখো আমরা কিন্তু এতটুকু ভাঙবো এই জফলা পর্যন্ত, ঠিক আছে। প্রত্যাশা, এখানে কিন্তু আকার আলাদা, এই আকারটা প্রত্যাশা, তো পরের এই আকার সহ আমরা আশা লিখলাম, ঠিক আছে। পরের আকার সহ, আকার মানে কিন্তু স্বর আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই আকার, ঠিক আছে। তো আমরা পরেরটুকু খুব সহজে আলাদা করে ফেলেছি আশা। আর এই দেখো এখন আমরা এতটুকু ভাঙবো প্রত্যাশা, ঠিক আছে। তো দেখো প নিচে রফলা, রফলা লিখলাম, আর তকে লিখলাম, আর এই জফলার পরিবর্তে আমরা রসিকার দিয়ে দিলাম। খুবই সহজ, তাই না, খুবই সহজ। প্রত্যাশা, প্রতি যোগ আশা, তো এটা কিন্তু এই ফর্মুলার জফলা, বা জফলার পরিবর্তে রসিকারটা লিখা। দেখো বুঝার চেষ্টা করো, বুঝতে প্রবলেম হলে কমেন্টে লিখো যে বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাও। এই যে সূত্রটা একটু খেয়াল করো, বা জফলার পরিবর্তে আমরা রসিকার লিখবো, বা জফলার পরিবর্তে রসিকার, আর বাকি যা আছে আমরা হুবহু তুলে দিব এই পর্যন্ত। এই জয়ের পরিবর্তে প লিখলাম, এই যে জয়ের পরিবর্তে প যেটা আছে পই লিখলাম, জয়ের পরিবর্তে আমরা রসিকার লিখলাম, আর রেফের জন্য র লিখলাম, আর পর্যন্ত, অন্ত, একটা অন্ত, সেটা লিখলাম। ব্যর্থ, লিখলাম। আর দেখো এই জফলার পরিবর্তে, এই যে দেখো জফলার পরিবর্তে রসিকার, তাই রসিকার দিলাম বি। আর হচ্ছে অর্থ, বাকি যতটুকু আছে অর্থ। আর প্রত্যাশা, প্রটা লিখলাম, লিখলাম, আর এই জফলার পরিবর্তে রসিকার দিলাম। আর এই যে আশা, এখানে আকার আছে, আকার হচ্ছে স্বর আয়ের সংক্ষিপ্ত রূপ, সেটা লিখলাম, আর আশা। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, একটা কুইজ দিলাম। অগ্নুৎপাত, অগ্নুৎপাতটা আমাকে একটু বিশ্লেষণ করে দেখাও। অগ্নুৎপাতটা বিশ্লেষণ করে দেখাও। দেখো জফলা আছে কি নাই, জফলা আছে কি নাই, জফলা কিন্তু আছে, দেখো এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করো, একটু কঠিন, মানে শব্দটা একটু অনেক যুক্ত বর্ণ আছে, কিন্তু কিন্তু এটা সহজ। অগ্নুৎপাত, দেখো জফলা আছে,
তাহলে একটু ভাঙার চেষ্টা করো। অগ্নুৎপাত, রফলা আর জফলা দুটি না। ফারহিনা কি বলছো? রফলা ও জফলা দুটি, রফলা কোনটা? না না, রফলা তো থাকবে। রফলা তো সূত্রে রফলা না, সূত্রে রফলা না, সূত্র হচ্ছে অন্তঃস্থ জ বা জফলার পরিবর্তে রসিকার হবে। তো প্রত্যাশা, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এখানে যা আছে তাই, শুধু জফলার পরিবর্তে আমরা রসিকার লিখবো, আর বাদ বাকি যা আছে সব হুবহু লিখবো। দেখো, এই প্রত্যাশা প্র লিখলাম, ত লিখলাম, ত লিখলাম। এবার দেখো, এই জফলার পরিবর্তে হবে রসিকার, আমরা জাস্ট সূত্রে রসিকারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে রফলা নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন অ্যারাইজ করার কোনো ধরনের নাই, সুযোগ নাই। এখানে রফলা কিন্তু রফলার সাথে কোনো সম্পর্ক নাই, এখানে সম্পর্ক হচ্ছে জ বা জফলার সাথে। ঠিক আছে, এই যে এই জফলাটা ভাঙবো শুধু। আচ্ছা, আমাকে একটু অগ্নুৎপাতটা করে দেখাও। অগ্নুৎপাত, অগ্নুৎপাত দেখো জফলা আছে কিনা। অগ্নুৎপাত, অগ্নিযোগ উৎপাত, হ্যাঁ, সৌরভ কুমার মল্লিক, ধন্যবাদ তোমাকে। তো হ্যাঁ, ফারহিনা ঐশী লিখেছে অগ্নিযোগ উৎপাত, হ্যাঁ, সিয়াম লিখেছে অগ্নিযোগ উৎপাত, সাবিকুন লিখেছে অগ্নিযোগ উৎপাত। হ্যাঁ, ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। এই অগ্নিৎপাতটা কেন হলো দেখো, এই যে ও অগ্ন লিখো, প্রথমে তুমি অগ্ন লিখো, আর এই জফলার পরিবর্তে দিলাম কি আমরা, জফলার পরিবর্তে দিলাম রসিকার, অগ্নি। আর এই দেখো, এই যে এখানে যে রস্যকারটা আছে, রস্যকারটা আছে, এই রস্যকার কার সংক্ষিপ্ত রূপ? রস্যু এর সংক্ষিপ্ত রূপ, তাই না? এটা হচ্ছে রস্যু উ এর সংক্ষিপ্ত রূপ, তাই আমরা রস্যকারটা দিব। আর বাকি বাদ বাকি যা আছে, এই যে এই খণ্ডত্ব পয় আকার তো যা আছে তাই লিখবো। মানে এটাকে আমরা ভাঙলাম। এটা কিন্তু খুবই সহজ, জাস্ট তুমি যা আছে তাই বসাবা, শুধু জফলাটা বসাবা না, জফলার পরিবর্তে রসিকার দিবা, শেষ। এই যে আমরা এতটুকু লিখবো, প্রথমে অগ্নটা লিখলাম, এই জফলার পরিবর্তে রসিকার দিলাম, অগ্নি হয়ে গেল। আর এই রস্যকারটা হচ্ছে রস্যু উ এর সংক্ষিপ্ত রূপ, তাই আমরা রস্যু ও লিখবো, আর বাদ বাকি অংশটুকু লিখবো, অগ্নি যোগ উৎপাত, শেষ। ধন্যবাদ তোমাদেরকে, সাথে বা আমার সাথে মনোযোগ দেওয়ার জন্য। অনেকে সঠিক উত্তর করছো তোমরা, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এবার আমরা পরের নিয়মটাতে আসি। পরের নিয়ম তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে এরকম, উকার কিংবা দীর্ঘ উকারের পর উ বা দীর্ঘ উ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে উ বা দীর্ঘ উ স্থানে ব হয়, এবং হচ্ছে বফলা হয়ে পূর্ব বর্ণে যুক্ত হয়, এবং পরের স্বর ব আকারের সাথে যুক্ত হয়। দেখো, দাঁত ভাঙা কথা, আমারই পড়তে দাঁত ভেঙে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আমার ফর্মুলাতে আসি। দেখো, এই যে এটা হচ্ছে নিয়ম নাম্বার 8, যেটা এখানে বলা হয়েছে সেটাই কিন্তু এখানে। এখানে দেখো কত কম শব্দে বোঝানো হয়েছে, আর এখানে বিশাল সাহিত্য আকারে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে ভাষাবিদদের জন্য। তো তোমরা যদি বুঝতে পারো ভালো। আর এইটা দেখো, আমারটা আমি দেখাচ্ছি। শব্দের শেষে বফলা থাকলে, সোজা কথা, শব্দের শেষে বফলা থাকলে বফলার পরিবর্তে রস্যকার হবে। দেখো কত ছোট একটা কথা, বফলার পরিবর্তে রস্যকার, এখানে কিন্তু আর কোনো কথা নাই। আর এখানে দেখো কত সাহিত্য তোমাদের বইয়ে। তো যাই হোক, বফলার পরিবর্তে রস্যকার হবে, শেষ, জাস্ট এতটুকু। বফলার পরিবর্তে আমরা রস্যকার দিব শব্দের শেষে বা শব্দের মাঝে, যেখানেই বফলা থাকবে। বফলা চিহ্নটা চিহ্ন তো, এই যে দেখো, এটা হচ্ছে বফলা, মানে ব যদি একটা বর্ণের নিচে থাকে সেটাই হচ্ছে বফলা। যে কোনো বর্ণের নিচে যদি ব ব্যবহৃত হয় সেটাই হচ্ছে বফলা। তো সেই বফলার পরিবর্তে আমরা রস্যকার লিখবো। এই দেখো, মন্বন্তর, এই নয়ের নিচে বফলা আছে কি নাই? দেখো, বয়ের নিচে কিন্তু বফলা আছে, মন্বন্তর। তো আমরা কি করব, আর বাদ বাকি যা আছে তাই কিন্তু আমরা লিখে দিব, মন্ন। এই দেখো, ম লিখলাম, ন লিখলাম, এর বফলার পরিবর্তে আমরা কি লিখবো? রস্যকার লিখবো। ঠিক আছে, বফলার পরিবর্তে রস্যকার, মনো। আসলে কিন্তু মনো, আমরা কিন্তু এটা অনেক মুখস্থ করেছি, মন্বন্তর, মনোযোগ অন্তর না বুঝে। তো এখন আমরা এই ফর্মুলা অনুযায়ী একটু বুঝে পড়ার চেষ্টা করি। বফলার পরিবর্তে রস্যকার, এই যে মনো, বফলার জন্য আমরা লিখলাম রস্যকার, মনো। মন্বন্তর, মন্য অন্তর, মন্য অন্তর। দেখো, একটু এখানে কিন্তু স্বরয় আছে। ঠিক আছে, এখানে কিন্তু অ আছে, যেহেতু এখানে হসন্ত নাই, অবশ্যই এখানে অ আছে। মন্বন্তর, মন্বন্তর। ঠিক আছে, মন্বন্তর, তো অ আসছে, অ, আর বাদ বাকি শব্দটুকু আমরা লিখে দিলাম, শেষ। মন্বন্তর খুব সহজে আমরা বিশ্লেষণ করে ফেললাম। আর দেখো, তন্নি, অনেক মুখস্থ করেছি আমরা, তাই না? এই দেখো, তন্নি কি করলাম, এই ব ফলার পরিবর্তে লিখলাম কি? রস্যকার, তনু।
তনু যোগ এই এই দীঘিকার কি? দীঘিকার অবশ্যই হচ্ছে দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ। তো আমরা কি এখানে শুধু দীঘিকার লিখবো? সেটা তো হবে না। তো আমরা পুরো যে ইটা আছে বর্ণটা লিখবো। ঠিক আছে? তো এই দীঘিকার হচ্ছে দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ, আমরা সেটা লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কমেন্ট সেকশনে জানাবে বুঝতে পারছো কিনা। ঠিক আছে? খুব সহজ। ব ফলার পরিবর্তে রস্যকার। দেখো মন্বন্তর, এখানে ব আছে, বর পরিবর্তে লিখলাম রস্যকার, মনো, মন্য অন্তর, বাকি অংশগুলো লিখলাম অন্তর। আর তন্নি, এই দেখো নয় নিচে কিন্তু ব আছে, তনু লিখলাম, আর আছে কি এই যে এই তন্নি দীঘিকার, এই দীঘিকার হচ্ছে তোমার দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ, সেটাই আমরা লিখলাম। দেখো ফর্মুলাটা কত সহজ। আচ্ছা, এবার একটা ব্যতিক্রম আছে, এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে স্বাধীন। ঠিক আছে? এখন স্বাধীন, স্বাধীন কিন্তু আমরা লিখি না, সুযোগ অধীন। যদিও এখানে ব আছে, শয়ের নিচে ব আছে, এই একটা মাত্রই ব্যতিক্রম আছে। এই ৮ নাম্বার নিয়মে একটাই ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে স্বাধীন। স্বর নিচে তোমার ব থাকলেও আমরা লিখবো না সুযোগ আধীন, কিন্তু লিখবো না, আমরা লিখবো সযোগ অধীন। স মানে নিজের, আর অধীন মানে মানে নিজের, নিজের অধীনে থাকা, নিজের অধীন। ঠিক আছে? স্বাধীন। তো এইটাই শুধু ব্যতিক্রম আছে, সযোগ অধীন, আর বাদ বাকি সব এই ফর্মুলা অনুযায়ী পড়বে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাও। তো তোমরা এখন আমাকে এই অন্বেষণটা বুঝাবে, অন্বেষণটা আমাকে বিশ্লেষণ করে দেখাবে। এই দেখো, নয়ের নিচে ব আছে কি নাই? নয়ের নিচে ব আছে কি নাই? অবশ্যই এই ফর্মুলাতে হবে, ব ফলার পরিবর্তে রস্যকারটা হবে, আর বাদ বাকি যা আছে তাই আমরা লিখে দিব। তো আমাকে অন্বেষণটা বিশ্লেষণ করে দেখাও, অন্বেষণটা বিশ্লেষণ করে দেখাও। অন্বেষণটা বিশ্লেষণ করে দেখাও। আমি পরের নিয়মে চলে যাই। পরের নিয়মে চলে যাচ্ছি আমরা। তোমরা কমেন্টসে জানাও, অন্বেষণের বিশ্লেষণটা করে দেখাও। আচ্ছা, এই হচ্ছে তোমাদের বইয়ের নিয়ম। প্রকৃতির প্রত্যয়ের সন্ধির ক্ষেত্রে প্রকৃতির অন্তঃস্বর এ এবং প্রত্যয়ের আদিস্বর এ ভিন্ন অন্যস্বর হলে এ স্থলে অয় হয়। এ যোগ অন্যস্বর অয়, মানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই কঠিন সাহিত্য, আসো আমরা এটাকে ভেঙে দেখাই, ফর্মুলার মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে শব্দের শুরুতে যদি অয় উচ্চারিত হয়, সেক্ষেত্রে এই অয়টার পরিবর্তে আমরা একার দিব। শেষ কথা কিন্তু এতটুকুই, অয়ের পরিবর্তে জাস্ট একার হবে। এত কঠিন সাহিত্য আমাদের পড়ার কোনো দরকার নাই। জাস্ট অয়ের পরিবর্তে একার হবে। শব্দের শুরুতে যদি অয় উচ্চারিত হয়, তাহলে ওই অয়টার পরিবর্তে একার হবে। ঠিক আছে? এই দেখো, নয়ন, নয়, অয়, নয়ের নিচে কিন্তু হসন্ত নাই, তার মানে হচ্ছে এখানে অবশ্যই অ আছে, অয়ের কিন্তু কোনো কার নাই। তারপরে নয়ন, নয়, অয়, ন, অ অন্তস, অয় কিন্তু উচ্চারিত হচ্ছে, নয়ন, নয়ন। তো আমরা নয়, এই নয় অয়টা ভেঙে আমরা লিখবো একার। ঠিক আছে? তাহলে এই যে এই নয়, এই এতটুকু ভেঙে আমরা লিখলাম কি এই দন্ত ন, আর হচ্ছে একার। ঠিক আছে? নয়ের পরিবর্তে একার, একারটা লিখলাম অয়। অয়ের পরিবর্তে একার, এখানে কিন্তু যদি আমরা নয়টাকে ভাঙি, ন যোগ অয়। ঠিক আছে? তো ওই নটাকে আমরা নয়ের মধ্যে লিখলাম, আর এই অয়, অয়ের পরিবর্তে কিন্তু আমরা একারটা লিখলাম। ঠিক আছে? ন যোগ অয়, শব্দটাকে ভাঙলে কিন্তু আসে ন যোগ অয়। তো আমরা সেই নটাকে লিখলাম, আর অয়টাকে ভেঙে আমরা একার লিখলাম। ঠিক আছে? যে ফর্মুলার একার, নে যোগ আর বাকি কি থাকে, নয়ন। অয়ের পরে কিন্তু আছে, এখানেও কিন্তু তোমার অয়ের নিচে কিন্তু হসন্ত নাই, তার মানে এখানেও কিন্তু অকার আছে, মানে অয়ের সংক্ষিপ্ত রূপ নাই, কিন্তু এখানে অ আছে। তো এই অ আর ন, বাদ বাকি অংশটুকু আমরা লিখে দিলাম। অনেক মুখস্থ করেছি আমরা, তাই না? নয়ন সেই ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি, নে যোগ অন। তো দেখো এই ফর্মুলাটার মাধ্যমে মনে রাখো, আর কখনোই ভুলবা না। এই অ এর পরিবর্তে একারটা হবে নয়ন। ঠিক আছে? ঠিক একই রকম চয়ন। তো আমরা হচ্ছে মুখস্থ করে আসি, পরীক্ষার মধ্যে যদি আসে শয়ন, বয়ন, তখন বলি হাই হাই কোত্থেকে আসছে, এটা তো পারি না। তো এইটা যদি দেখো, যদি ফর্মুলাটা মনে রাখো, তাহলেই কিন্তু এই নয়ন, চয়ন, শয়ন, বয়ন সবকিছুই পারবা। তো এই চয়নটাও ঠিক একই রকম। দেখো চয়ন, তার মানে আছে কি এখানে চ যোগ
অ অ অয় প্লাস ন, তাই না? এই দেখো চয়ন, চয়। তো আমরা চ লিখলাম, আর এই অ এর পরিবর্তে একারটা লিখলাম চে, তাহলে হলো কি চে। আর চয়ন, চয়ন মানে কি, এখানে অর নিচে কিন্তু হসন্ত নাই, তার মানে এখানে অবশ্যই স্বরয় আছে। এই স্বরয় এবং ন লিখে দিলাম, চয়ন, শেষ। খুব সহজ। এবার তোমরা বুঝেছো নিশ্চয়ই। আমাকে একটু বয়ন আর শয়ন এটা কি হবে একটু বিশ্লেষণ করে দেখাও। শয়ন এবং বয়ন কি হবে বিশ্লেষণ করে দেখাও। আচ্ছা, অনুযোগ এসন লিখেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, কে কে লিখেছো একটু নামটা পড়ি, নামটা পড়ি কে কে লিখেছো। সিয়াম লিখেছো, না সিয়াম অনুযোগ এসো না, না অন্বেষণ, অনুযোগ এসন হবে, ঠিক আছে। না না আশরিফা অনুসন, না না অনুযোগ এসন, অনু, এই দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, অন্বেষণ। তাহলে কি হবে, এই অ লিখলাম, দন্ত ন নিচে ব আছে, তাই লিখলাম অনু, অনু, ঠিক আছে। আর এই একার কিসের সংক্ষিপ্ত রূপ, এ এর সংক্ষিপ্ত রূপ, তাই না? তো বাদ বাকি অংশটুকুতে আমি দিব এ এবং এই সন, ঠিক আছে। অনুযোগ এসন, হ্যাঁ অনুযোগ এসন। সৌমিত্র, সৌমিত্র লিখেছো, হ্যাঁ ঠিক আছে। আফরোজাটা ঠিক আছে, শামসুনাহার এটা ঠিক আছে। মোহাম্মদ আলিমউদ্দিন, আচ্ছা অনু এসন, লাস্টে কিন্তু মূর্ধন্য হবে, আলিম লাস্টে কিন্তু মূর্ধন্য হবে। ফারহিনা ঠিক আছে, সাদি ঠিক আছে, সৌরভ কুমার মল্লিক ঠিক আছে, কাউসার হামিদ ঠিক আছে, আয়েশা ঠিক আছে। অনু এসন, না সাবিকুন নাহার, অনুযোগ এসন, হ্যাঁ এসন, একটু বাংলায় লিখলে ভালো হয়, কারণ এই দন্ত ন কিন্তু মূর্ধন্য হবে। মানে শব্দের মধ্যে যেটা আছে সেটাই হবে, আমাকে এক্সট্রা করে কোনো শব্দ আনতে হবে না, এক্সট্রা করে কোনো বর্ণও আনতে হবে না, ঠিক আছে। আচ্ছা, মিফতাউল ঠিক আছে, উনি, হ্যাঁ মোহাম্মদ নাইম হোসেন ঠিক আছে, ঠিক আছে। ম্যাম শোনা যায় না, আচ্ছা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের জন্য হতে পারে। আচ্ছা আমি আরো জোরে বলার চেষ্টা করছি। আচ্ছা আমাকে এইগুলো একটু লিখে দাও, কি বললাম, বয়ন আর শয়ন, বয়ন আর শয়ন যদি তোমরা বুঝে থাকো, এই অয়টা অ এর পরিবর্তে একার হবে, ঠিক আছে। এই অ এর পরিবর্তে একার হবে, তো এই নয়ন চয়নের মতোই হচ্ছে বয়ন শয়ন। এবার আসলে আমরা পরের নিয়মটাতে একটু যাই, সময় আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই যে প্রকৃতি প্রত্যয়ের সন্ধির ক্ষেত্রে প্রকৃতির অন্তঃস্বর ওই এবং প্রত্যয়ের আদিস্বর ওই ভিন্ন অন্যস্বর হলে ওই স্থানে আয় হয়, এটা বিশাল সাহিত্য। আমি ফর্মুলা নিয়মে যাই। শব্দের শুরুতে যদি আয় উচ্চারিত হয়, শেষ আয়ের পরিবর্তে ঐকার হবে শেষ। এখানে অ এর পরিবর্তে হলো একার, আর এখানে আয়ের পরিবর্তে হবে ঐকার, ঠিক আছে। আয়ের পরিবর্তে হবে ঐকার। দেখো গায়ক, গায়ক, আয় কি আসে দেখো, গ যোগ আ যোগ অন্তঃস্থ অ, কিন্তু গায়ক, গায়ক। তো আমরা কি করলাম, গটাকে লিখলাম, গটাকে লিখলাম, যেহেতু আমরা এই গায়ক, আয় কিন্তু আসে, গ যোগ সরয়া, এখানে আ কিন্তু সরয় আয়ের সংক্ষিপ্ত রূপ, আর এই অন্তঃস্থ অ। তো আমরা কি লিখলাম, এখানের গ এর মতো লিখলাম, আর এই আই, এই যে এতটুকু, দেখো এই আই এতটুকু ভেঙে আমরা লিখলাম কি ঐকার, এই ঐকার। আর বাকি কি থাকে, গায়ক, যেহেতু অন্তঃস্থ নিচে যেহেতু হসন্ত নাই, এখানে অবশ্যই স্বরয় আছে, তো স্বরয় যোগ স্বরয় এবং ক লিখে দিলাম, শেষ। তারপরে দেখো নায়ক, ন স্বরয়া এবং ক, অন্তঃস্থ অ, যোগ ক, তাই তো। তো এই দেখো নায়ক, তো আমরা ন কে লিখলাম নয়ের মতো। আর এই আকার, আকার মানে হচ্ছে সরয়া, তাই না। সর আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, তো আ আর এই অ, নায়ক, তো আয়ের পরিবর্তে ঐকার লিখলাম। আর যেহেতু অন্তঃস্থ ওর নিচে হসন্ত নাই, এখানে অবশ্যই অ আছে, ধরে নিতে হবে, এই অ আর ক বাদ বাকি লিখে দিলাম। তো গায়ক সন্ধি বিচ্ছেদ করলে আসে গই যোগ অক, নায়কের সন্ধি বিচ্ছেদ করলে আসে নই যোগ অক, ঠিক আছে। আমরা অনেক মুখস্থ করেছি, একটু বুঝে মুখস্থ করার চেষ্টা করি। এবার আসি পরের নিয়মে। প্রকৃতি প্রত্যয়ের সন্ধির ক্ষেত্রে প্রকৃতির অন্তঃস্বর উ এবং প্রত্যয়ের আদিস্বর উ ভিন্ন অন্যস্বর হলে উ স্থানে অব হয়। উ যোগ অন্যস্বর অব, আচ্ছা এটা তোমাদের বই নিয়ম, আমি এটাকেই ভেঙে দেখিয়েছি। মোট কথা, অব থাকলে উকার হবে। শব্দের শুরুতে বা শব্দের শুরুতে যদি অব উচ্চারিত হয়, সেই অবের পরিবর্তে উকার হবে, ঠিক আছে। অব, লবণ, লব, দেখো লবণ, ল অ ব কিন্তু আছে, ল অ ব, যেহেতু লয়ের নিচে হসন্ত নাই, অবশ্যই অকার আছে, ল অ বন, লবণ। তার মানে এই লকে লিখলাম লয়ের মতো, আর এই অবটা ভেঙে আমরা উকার লিখলাম, উকার লিখলাম, ঠিক আছে।
এই যে উকার লু। আর অন, যেহেতু বয়ের নিচে হসন্ত নাই অ আছে, বাদ বাকিটা লিখে দিলাম অন, শেষ। লবণ, লু যোগ অন, লবণ। আর পবিত্র, পবিত্রকে বিচ্ছেদ করি প, পবিত্র, প যোগ প, পবিত্র। এটা প অ ব, দেখো প অ ব, প লিখলাম আর অব বাদ দিয়ে লিখলাম কি আমরা, অবয়ের পরিবর্তে উকার লিখলাম। আর এখানে দেখো রসিকার আছে, এই রসিকার হচ্ছে রসি ই এর সংক্ষিপ্ত রূপ, তাই রসি ই লিখলাম। আর এই ত্র তর, এটা অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই লিখলাম। তো পবিত্রকে ভাঙলে পাই আমরা প যোগ ইত্র, লবণকে ভাঙলে পাই দো যোগ অন। মোট কথা অব থাকলে আমরা সেটা ভেঙে উকার হবে। তো এটা যদি বুঝতে পারো, পবন আর ভবন, দেখো পবন ভবন, প অ ব ন, ভবন ভ অ ব ন, মানে অব আছে, তাই না? তো আমরা প লিখবো আর অবের পরিবর্তে কি লিখবো, উকার লিখবো, তাই তো? তো প এর সাথে উকার লিখলে কি হয়, আর হচ্ছে তোমার আর কি অন, তাহলে প যোগ অন। ভবনকে ভাঙলে কি আসছে, যেহেতু ভ আর অব, অবটাকে বাদ দিয়ে লিখবো উকার, ভ যোগ অন, তাই তো? শেষ। এবার আমরা পরের নিয়মটাতে আসি, আমরা একটু দ্রুত যাচ্ছি কারণ আজকে আমরা স্বরসন্ধিটা শেষ করতে যাচ্ছি। আমি তোমাদের কাছ থেকে আর 1 মিনিট সময় নিব। এখন দেখো এইটাতে কি, শব্দের শুরুতে আব উচ্চারিত হলে আবের পরিবর্তে ওকার হবে। দেখো অবের পরিবর্তে উকার আর আবের পরিবর্তে ওকার। দেখো নাবিক, নাব, নাব যোগ ইক, এরকম আসছে তো, নাবিক, ন আকার ব, তাই তো? ন আকার ব আসছে, তারপর রসিকার, তারপর ক, তাই তো? প্রথমে আসে ন, যদি আমরা এটাকে ভাঙি, প্রথমে আসছে ন, তারপর হচ্ছে সরয়া, তারপরে আসে ব, তারপরে আসে রসি ই, তারপর আসে ক। তো আমরা নাবিক, নাবিক, তো আমরা এই দেখো আপ কিন্তু আসছে, তো আমরা আপটা ভেঙে লিখবো ওকার, এই এতটুকু ভেঙে। দেখো নাবিক, তো আমরা নয়ের সাথে ওকার দিলাম। আর বাদ বাকি এই রসিকারটা হচ্ছে তোমার রসি ই এর সংক্ষিপ্ত রূপ, তাই রসি লিখলাম আর ক, নৌ যোগ ই। ঠিক একই রকম ভাবুক, ভাবুক, এটা হবে ভৌ যোগ, এটা কিন্তু ভুল হয়েছে, এখানে কিন্তু উক হবে, ঠিক আছে? এখানে কিন্তু ইক না, এটা কিন্তু ভাব ইক না, কিন্তু ভাবুক। এই রসু হচ্ছে তোমার রসুকারের সংক্ষিপ্ত রূপ, তাই না? রসু হচ্ছে রসিকারের সংক্ষিপ্ত রূপ, তাই উ ক হবে, ভৌ যুগ উক হবে, রসু উ ক। এই রসুকারের বদলে রসু উ হবে আর ক। আর ভাবুক, এই ভয়ের মতো লিখলাম। আর আব, এই আবের পরিবর্তে ওকাল লিখলাম, ভৌ যুগ ইক, ভাবুক। তোমরা যদি এই নিয়মটা বুঝতে পারো, আবের পরিবর্তে ওকার হবে, তাহলে এই পাবকটাও করতে পারবে। পাবক, পাবক, প, প আছে, সরয়া আছে, ব আছে, পাবক আর অক। বয়ের নিচে যেহেতু হসন্ত নাই, অবশ্যই এখানে অ আছে, তার মানে কি আসে এটা, এটা কি আসে, ওকার হবে। তাহলে হবে কি পৌ যোগ অক, ঠিক আছে? পৌ যোগ অক, পাবক। আর এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, এটা বোঝানোর কিছু নাই, তোমরা এটা দেখে নিবে, এখানে বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ। তো আজকে আর সময় নেই, আমরা আর বাড়াবো না ক্লাস। তোমরা আমার সাথে থেকেছো, ধন্যবাদ অসংখ্য তোমাদের, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আচ্ছা দেখি তোমরা কে কি কমেন্টস করলে। আচ্ছা নয়ন, আচ্ছা কাউসার হামিদ, পবনেরটা করেছো, পৌ যোগ, এটা এটা কোনটা করেছো, পৌ যোগ ইগ, পবন তো হবে পৌ যোগ অন, পবন। আচ্ছা মোহাম্মদ সাদমান সাকিব, নয়ন করেছ, নে যোগ অন, ধন্যবাদ সাকিবেরটা ঠিক আছে। আর কি নাইম হোসেন করেছো ভোগ যোগ ই, ভাবুক না, ভাবুক হবে ভৌ যোগ অ, ভাবুক। আচ্ছা পবন, হ্যাঁ নাইম হোসেন পবন ঠিক আছে। সাদমান অন্বেষণ করেছো, অনুযোগেশন, হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে। কাউসার হামিদ পবন করেছো, ভবন করেছো, হ্যাঁ দুটাই ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ সাবিকুন নাহার পবন করেছো, ধন্যবাদ। সৌমিত্র পবন করেছো, শামসুন নাহার ঠিক আছে, সৌরভ কুমার মল্লিক ঠিক আছে, উর্মিটাও ঠিক আছে, হ্যাঁ শামসুন নাহার ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে স্বরসন্ধিটা শেষ করে দিলাম, আশা করি স্বরসন্ধিটা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, বা পরবর্তী ক্লাসেও
লিখতে পারো। এখানে কমেন্ট সেকশনেও লিখতে পারো, আমি কমেন্টস দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা পরবর্তী ক্লাসেও বলার চেষ্টা করব। যদি খুব কঠিন হয় আমি কমেন্টসে লিখে দিব, লিখে দিয়ে তারপর আবার পরবর্তী ক্লাসে বুঝাবো যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ অসংখ্য তোমাদের। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই